আমি ইকবাল আহমেদ ফখরুল হাসান রাসেল, ডিভাইনিটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও বর্তমানে সিইও হিসাবে কাজ করছি। কম্পিউটার সায়েন্স পড়াশোনা করি 1996 সাল থেকে 99 সাল পর্যন্ত। সেই সময়টায় একটু দুষ্ট ছিলাম, সো একটু বিজনেসে ইনক্লুড হতে চাই, ছোটোখাটো বিজনেস স্টার্ট করি কম্পিউটার রিলেটেড। সেখান থেকে জার্নি শুরু। স্টুডেন্ট লাইফে আমি পার্ট টাইম জব করি ডিফারেন্ট এরিয়াতে, লাইক ইন্টারনেট ইন্ডাস্ট্রিতে। আস্তে আস্তে করে আমি ইন্টারনেট ইন্ডাস্ট্রিতে চলে যাই, লম্বা সময় সেখানে ছিলাম। দেন কনসাল্টিং এরিয়াতে যাই, সেখানে কাজ করি 2004 সাল পর্যন্ত। সো র্যান্ডম 96 to 2004 র্যান্ডম স্টেটে থাকি। সেখান থেকে 2004 সালে প্ল্যান করি অ্যাকচুয়ালি যে আমাকে একটা এস্টাবলিশড কোনো কিছু তৈরি করতে হবে। সেখান থেকেই ভাবনা আসে যে সফটওয়্যার কোম্পানি করার। সো 2005 সালে আমি ডিভাইনিটি লিমিটেড নামে একটা কোম্পানি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে শুরু করি। সো 2005 সালে বাংলাদেশে ইন্টারনেটের স্টেট খুবই পুয়ার ছিল, যেখানে আমাদের সাবমেরিন কেবল ছিল না। সেখান থেকে আমরা ভিসেট ইন্টারনেট ইউজ করতাম অ্যাকচুয়ালি। সো ইন্টারনেট পুয়ার, বাট আমি প্রথম প্ল্যান করি যে আমি ওয়েব বেস সিস্টেম বানাবো, সফটওয়্যার বানাবো। যদিও বাংলাদেশে তখন ডেস্কটপ ওয়ার্ল্ড বা ইন্টারনেট যেহেতু নাই, সেহেতু ওয়েব বেস সফটওয়্যারের তেমন কোনো ভ্যালু নেই। আমার প্রথম 3 বছর R&Dতে একটা জিনিস আমরা বের করতে পারি যে আমাদের দেশে সফটওয়্যার প্রোডাক্ট তৈরি হয় না। সো সেই সফটওয়্যার প্রোডাক্ট তৈরি নিয়ে আমার চিন্তাটা শুরু হয় যে আমি প্রোডাক্ট তৈরি করব। খুব বেশি আগের কারো এক্সাম্পল ছিল না। সো কিছু বিদেশি এক্সপিরিয়েন্সকে আমি কাজে লাগিয়ে আমি চিন্তা করি যে আমরা ERP প্রোডাক্ট বানাবো। সো ERP প্রোডাক্টের নাম দেই আমরা প্রিজম ERP। সেই ERP প্রোডাক্টেই আমরা গত 15-16 বছর একটানা কাজ করে যাচ্ছি। আমাদের প্রথম শর্তটা ছিল একদম মাল্টি ডাইমেনশনাল ERP বানাবো, যে একটা সিস্টেম আমাদের ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রিকে ইন প্যারালাল সার্ভ করতে পারবে, গ্রুপ অফ কোম্পানিগুলোকে সার্ভ করতে পারে। ওয়ার্ল্ডের বড় বড় ERPগুলোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, তারা ডিফারেন্ট ডাইমেনশনকে সার্ভ করে এবং আমরা সেই ডাইমেনশনটাকে আমাদের নিজেদের মতো করে আমাদের লোকাল মার্কেটকে কম্প্যাটিবল করে একটা ওয়ার্ল্ড ক্লাস সিস্টেম তৈরি করবো। এই ভাবনা থেকে আসলে ডিভাইনিটি কন্টিনিউ করে আজকে পর্যন্ত জার্নি। প্রিজম ERP বর্তমানে 40টা টাইপের বেশি ইন্ডাস্ট্রিতে রান করে, একদম স্টার্টিং ফ্রম স্মল রিটেল ইন্ডাস্ট্রিজ টু লার্জ স্কেল স্টিল ইন্ডাস্ট্রিজ পর্যন্ত আমাদের সফটওয়্যার রান করে। আমরা বাংলাদেশি কোম্পানি হিসাবে ERP প্রোডাক্টে আমরা ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে আমাদের কনফিডেন্সের এই মুহূর্তে আর কোনো প্রবলেম নাই। একটা সার্টেন পিরিয়ড ছিল যেখানে আমরা ক্লায়েন্টকে ট্রাস্ট দিতে কষ্ট হইতো, আমাদের কনফিডেন্স তাদের কাছে দিতে আমাদের একটু সংকোচ বোধ হতো, যেটা আমরা পুরোপুরি ইলিমিনেট করে ফেলি এবং বর্তমানে আমরা কনফিডেন্টলি আমরা ইন্টারন্যাশনাল প্রোডাক্টের সঙ্গে কম্পিট করতে পারতেছি এবং সেখানে আমাদের সাকসেস স্টোরি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো জায়গায় আছি। প্রিজম ERP বাংলাদেশে এখন একটা নাম করা প্রোডাক্ট। আমরা খুব প্রাউড ফিল করি দেশীয় প্রোডাক্ট আমাদের দেশের কোম্পানিগুলোকে সার্ভ করতেছে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে। আমরা আল্লাহর মতে এখন পর্যন্ত অনেকগুলা এই প্রিজম ERPর জন্য আমরা অ্যাওয়ার্ড অর্জন করি। আমরা গভর্নমেন্ট থেকে NP অ্যাওয়ার্ড পাই 2বার, আমরা এপিকটা অ্যাওয়ার্ড পাই, আমরা ন্যাশনাল ICT অ্যাওয়ার্ড পাই, আমরা ডেলি স্টার ICT অ্যাওয়ার্ড পাই। এবং এই অ্যাওয়ার্ডগুলো আসলে আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা, আমাদের জন্য একটা বড় টেস্টিমোনিয়াল যে আমরা লোকাল এন্টারপ্রেনার যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তাদের জন্য একটা বড় অনুপ্রেরণা তৈরি করছে যে আমরা সামনের দিনগুলোতে আমরা ভালো করতে পারবো। আমি বিশ্বাস করি আমাদের দেশের ছেলে মেয়েরা এত ট্যালেন্টেড, ওদেরকে একটু নার্সিং করে নিলে আমরা খুব ভালো প্রোডাক্ট বাংলাদেশ থেকে তৈরি করতে পারি। আমাদের ফিউচার প্ল্যান, আমরা বাংলাদেশে 1000 ইনস্ট্যান্স ডেলিভারির পরে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যাব। রাইট নাও উই আর ওয়ার্কিং উইথ দ্য ইন্টারন্যাশনাল পার্টনার্স, যাদেরকে নিয়ে আমরা ইমপ্লিমেন্টেশনে কাজ করব ফিউচারে। সো ওদের গ্রুমিংটা আমরা করে নিচ্ছি। আমরা ইন ফিউচার নেক্সট কাপল অফ ইয়ার্সের মধ্যে আমাদের প্রোডাক্ট লাইন নিয়ে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যাব। প্রথম দিকটাতে আমরা প্রাইভেট সেক্টরে ERP করতাম, এখন আমরা গভর্নমেন্ট সেক্টরে ERP করি। 2015 সালে আমরা তিতাস ইমপ্লিমেন্ট করি। প্যান্ডেমিকের ঠিক মাঝামাঝি সময় থেকে আমরা আসলে বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটাকে আমরা ERP ইমপ্লিমেন্টেশনের আওতায় আনি। আমরা ল্যান্ডপোর্টে কাজ করি। আমাদের আদার কিছু সার্ভিস আছে এখন যেগুলো আমাদের ভ্যালু এডিশন হিসাবে কাজ করে ERPর সঙ্গে, যেমন সাইবার সিকিউরিটি বা ফিজিক্যাল সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন। এটারই সূত্র ধরে আমাদের গভর্নমেন্ট পর্যায়ে যেমন চিটং বন্দর আমরা সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন করি, আমরা সিভিল এভিয়েশনের সিকিউরিটি রিলেটেড কাজ করি। প্রিজম ERP নিয়ে প্রথমে আমরা ছিলাম প্রাইভেট সেক্টরে, সেখানে আমাদের একটা বড় এক্সপিরিয়েন্স হওয়ার পরে আমরা প্ল্যান করি যে আমরা গভর্নমেন্ট সেক্টরে ERP সার্ভ করব। মোস্টলি বাংলাদেশে গভর্নমেন্ট সেক্টরে ERPকে GRP বলে, গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং। আমরা প্রথমে যাই তিতাস গ্যাস ERP করার জন্য, এর পরবর্তীতে আমরা VSCতে যাই, আমরা ল্যান্ডপোর্টকে অটোমেট করি। সো এভাবে আমাদের কাজগুলো একটু অ্যাড করে সামনে আগাইতে থাকি। প্লাস আমরা কিছু এডিশনাল কম্পোনেন্টে কাজ করতে হয়, যেমন সাইবার সিকিউরিটি,
ফিজিক্যাল সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন, আমাদের আর্কাইভিং ইউনিট আছে। এই ইউনিটগুলো আমাদেরকে আমাদের ইআরপির এক্সটেনশন হিসাবে কাজ করে। বাংলাদেশের পুরাতন অনেক ডকুমেন্ট আছে যেগুলো এখনও অলমোস্ট আনরিডেবল ফরম্যাটে, সেই জায়গাগুলোকে আমরা আর্কাইভ করে নিয়ে এসে আমরা সিস্টেমে নিয়ে আসি, ইআরপিতে নিয়ে আসি। যেমন আমরা এনবিআরের বন্ডটাকে আমরা আর্কাইভিং করে দেই, এবং আমরা এখন চা শ্রমিকদের একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। ওদের পিএফটাকে আমরা পেপার ডকুমেন্ট থেকে আমরা এটাকে অনলাইনে নিয়ে আসতেছি এবং এটাকে আমরা রেগুলেট করার একটা ব্যবস্থাপনা তৈরি করতেছি। সো এই ধরনের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি। আমরা দেশকে সার্ভ করতে চাই প্রিজম ইআরপি দিয়ে। আমরা একটা ইআরপি বাংলাদেশ গভর্নমেন্ট যদি বাইরে থেকে কিনে, এটা অ্যাপ্রক্সিমেটলি 2 মিলিয়ন থেকে 10 মিলিয়ন 15 মিলিয়ন ডলার পর্যন্ত যায়। ওয়ারেজ আমাদের দেশীয় কোম্পানিগুলা লাইক প্রিজম ইআরপি আমরা ডিভাইনারি থেকে আমরা কিন্তু অনেক কম দামে আমরা সরকারকে দিতে পারতেছি, এবং কোনোভাবেই আমরা কিন্তু এটা পুয়ার কোয়ালিটি দিচ্ছি না। আমাদের কোয়ালিটি ইন টার্মস অফ আমরা ফুললি কম্পিটিটিভ উইথ দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, অ্যান্ড কনফিডেন্টলি সেটা আমরা ডিফারেন্ট আদার ওয়ার্ল্ড থেকে আমাদের জাস্টিফিকেশন আমরা ভ্যালিডেশন আমরা করে নিচ্ছি। সেই পয়েন্টটাতে আমি বলবো যে আমার মতো অনেক কোম্পানি এখানে বাংলাদেশে যারা এখন ছোট থেকে মাঝারি বড় প্রোডাক্টে দেশকে সার্ভ করার মতো খুব ভালো অবস্থানে চলে আসছে। ডিভাইনিটি বর্তমানে 170 থেকে 75 জন লোক আমরা একসঙ্গে কাজ করি। আমাদের ইঞ্জিনিয়ারিং বিল্ডিং উত্তরাতে আমাদের একটা হেডকোয়ার্টার আছে, যেটা গভর্নমেন্ট অপারেশনের জন্য মোস্টলি কারণ বাজারে। আমাদের চিটংয়ে একটা জোনাল অফিস আছে, মোস্টলি চিটং বন্দর অ্যান্ড বন্দর রিলেটেড আশপাশে যে ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্টগুলোকে আমরা সার্ভ করি এই পয়েন্ট থেকে। প্লাস আমাদের পাশাপাশি কাস্টমার সাইটে আমাদের কিছু প্রফেশনাল ডেভেলপমেন্ট আছে, যেটা প্রজেক্ট পিরিয়ডের জন্য, সেটা আবার একটা সার্টেন টাইম পর লোকেশন চেঞ্জ হয়। সো এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি, আমরা কিভাবে মার্কেটকে অপারেট করি। আমাদের দেশে আইসিটি সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাক্য, ইক্যাপ, আইএসপিএবি, ব্যাসিস অনেকগুলো সংগঠন একসঙ্গে কাজ করে। তার মধ্যে আমাদের জন্য স্পেশালি কোর সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য উল্লেখযোগ্য সংগঠন ব্যাসিস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। এই অ্যাসোসিয়েশনটা আমাদেরকে আমাদের পলিসি লেভেল, আমাদের যে ডিমান্ড সরকার থেকে, আমাদের যে মেম্বারদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য যা কিছু প্রয়োজন, এই জিনিসগুলো আমাদের বেসিস থেকে পাওয়া হয়। এবং এই দীর্ঘ সময় ধরে আমরা ডিভাইন আইটি লিমিটেড বেসিসে মেম্বার। আমরা এটার থেকে যে সুবিধাগুলো পেয়েছি, সবসময়ই আমরা পলিসি সাপোর্ট পেয়েছি। আমরা 10 বছরের ট্যাক্স এক্সেমশন পাই। সেটা দিয়ে আজকে আমাদের কোম্পানি আমরা নিজেদের জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের প্রপার্টি ডেভেলপমেন্ট করি। এই কোম্পানিটা ডেভেলপমেন্টের পিছনে ট্যাক্স এক্সেমশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যেটা বেসিস এনশিওর করে। ছোটোখাটো অনেকগুলো পয়েন্টের সঙ্গে আমি আশা করব বেসিস এবং বাংলাদেশ সরকার আমাদেরকে আরও লম্বা সময়ের জন্য ট্যাক্স এক্সেমশন অ্যালাউ করবে। ভ্যাট এক্সেমশন বা ভ্যাটের রেটটাকে আমাদের জন্য লোয়ার রাখবে, যাতে করে আমরা এই দেশটার স্মার্ট বাংলাদেশের যে প্ল্যান এবং ডেল্টা প্ল্যানের সঙ্গে তাল মিলিয়ে আমরা এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার র মেটেরিয়াল এই সফটওয়্যার, আমার দেশ ডেভেলপমেন্টের এই মুহূর্তে সবচেয়ে বড় র মেটেরিয়াল সফটওয়্যার। সো আমার র মেটেরিয়ালের খরচ যদি বেড়ে যায়, তাহলে আমি দেশ ডেভেলপমেন্টের গল্পটা করতে পারবো না। আমরা সবাই মিলে বেসিসকে ডেভেলপ করি, বেসিস সরকারের সঙ্গে এই পলিসি লেভেল কাজগুলো করুক, যেখানে আমরা দেশ ডেভেলপমেন্টের র মেটেরিয়াল যে হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্স থেকে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেটাকে যাতে করে আমরা ডেভেলপ করে নিয়ে যেতে পারি। পোস্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রির মানুষ হয়ে আমি এবার বেসিস নির্বাচনে অংশগ্রহণ করতেছি। অনেকেই জিজ্ঞেস করতেছেন যে কেন আমি বেসিস নির্বাচনে এই দায়িত্বের দিকে আগাচ্ছি। অ্যাকচুয়ালি লম্বা সময় ধরে আমার আইসিটি ইন্ডাস্ট্রিতে পদচারণা। আমি আইসিটি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা প্রবলেম শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো সমস্যা, সবগুলা নিজে দেখেছি এবং আমার নিজের জন্য সবগুলো সমস্যা আমি কষ্ট করে করে সমাধান করেছি। বড় সমস্যাগুলো বেসিস সমাধান করেছে। বেসিস একটা মেম্বারদের, সফটওয়্যার কোম্পানি যারা, সেই মেম্বারদের একটা বড় প্ল্যাটফর্ম। এই বড় প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে যেই সমস্যাগুলো আমরা বছরের পর বছর সময় নিয়ে সমাধান করেছি, সেই সমস্যাগুলো এখন আমরা স্বল্প সময়ে সমাধান করতে চাই প্ল্যাটফর্মের মেম্বারদের জন্য। মেম্বাররা কী কী সমস্যায় থাকে, যেমন ছোট কোম্পানিগুলো যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এই কোম্পানিগুলো আনস্ট্রাকচার্ড, আনঅর্গানাইজড এবং এরা নন কমপ্লায়েন্ট।
এদেরকে একটু গুছিয়ে দেয়া, একটা বড় প্ল্যাটফর্মকে ধরে যদি আমরা 200 থেকে 500 কোম্পানিকে একটা সার্টেন পিরিয়ড নার্সিং করি, এরা গুছিয়ে যাবে এবং দেশকে এরা কন্ট্রিবিউট করতে পারবে। দ্বিতীয়, আমার সবচেয়ে বড় সংখ্যার বিষয় এই দেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমাদের দেশের মানুষকে আমরা খাটিয়ে আমরা মেধা সম্পদ তৈরি করতেছি, কিন্তু এই মেধা সম্পদের সংরক্ষণ এবং মেধা সম্পদের যে অ্যাকাউন্টেবিলিটি, এটা আসলে আমাদের এখনও অডিটররাই অ্যাকসেপ্ট করেন না প্রপারলি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই পয়েন্টটাতে কাজ করে মেধা সম্পদকে একটা ভালো জায়গায় অ্যাকাউন্টেবল পর্যায়ে নিয়ে আসছি। সেখানে এটা দিয়ে আমরা ফাইন্যান্সকে অ্যাক্সেস করতে পারতেছি, আমরা ইনভেস্টরকে দেখাইতে পারতেছি, আমাদের কোম্পানিকে আমরা ভ্যালু ডেফিনেশন দিতে পারছি। এই গল্পটাই আমি 2000 কোম্পানিকে শেয়ার করতে চাই, যে মেধা সম্পদ কীভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সরকারি পর্যায়েও আমি বলবো, যারা আমাদের পলিসি মেকার আছেন, যত মেধা সম্পদ ক্রয় করা হচ্ছে, সফটওয়্যার আকারে হোক, আদার নলেজ আকারে হোক, এগুলাকে যাতে করে প্রোটেকশান এবং অ্যাকাউন্টেবল করা হয়, আমি সেটার জন্য যত ধরনের সাপোর্ট প্রয়োজন সেটা আমি দিতে পারবো। এবং এই চিন্তাগুলো থেকে বেসিসের দৈনন্দিন কার্যক্রমের বাইরে এই চিন্তাগুলো আমার, এবং আমি এই চিন্তাগুলো এক্সিকিউট করার চিন্তাই আসলে বেসিস নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমাদের দেশে প্রচুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং একটা বড় পরিমাণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলি বা আইটি প্রফেশনাল বলি, এরা আউটসোর্সিং করে অ্যাজ এ ফ্রিল্যান্সার। কিন্তু আমি দেখি যে এরা একজন কাজ করা শুরু করে একটা সার্টেন মানিও আর্ন করতেছে, একটা পর্যায়ে ও আর একা থেকে তার কাস্টমারকে সাপোর্ট দিতে পারতেছে না, 2-3 জনকে তার পাশাপাশি ফ্রিল্যান্সারকে টেনে নিয়ে যাচ্ছে, এবং একটা পর্যায়ে যখন 3 থেকে 4 বা 5 হয়ে যায়, তারা কিন্তু একটা ছোট্ট স্টার্ট আপ কোম্পানি তৈরি হয়ে যাচ্ছে। এবং এটা খুবই ভালো একটা লক্ষণ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে প্রচুর স্টার্ট আপ তৈরি হবে। এই স্টার্ট আপগুলোকে আমরা সাপোর্ট দিতে চাই, যে স্টার্ট আপগুলো ফ্রিল্যান্সার থেকে আসবে। এতে করে আমাদের গভর্নমেন্টের যে রেভিনিউ, সেই রেভিনিউটা মোর অ্যাকাউন্টেবল হবে ফ্রম দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি। আমি চাই আমরা যারা লম্বা সময় ধরে কাজ করছি বা যারা ওয়েল এস্টাবলিশড বিজনেসম্যান ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি, তারা মিডিয়াম সাইজ কোম্পানি বা স্মল সাইজ কোম্পানি বা স্টার্ট আপ, আমরা সবাই মিলে আমরা কোয়ালিটি সফটওয়্যার এখানে উৎপাদন করে আমাদের দেশকে অন্যান্য খাতের মতো স্বয়ংসম্পূর্ণ করবো, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারবো, এই বিশ্বাসটুকু আমি রাখি। আমাদের দেশ বাংলাদেশ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করে নিয়ে আসেন। আমাদের দেশটার জন্ম থেকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত পুরোপুরি আমরা আনঅর্গানাইজ থাকি, আনপ্ল্যান থাকি। 2009 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের জন্য পরিকল্পনা শুরু করেন যে কিভাবে এই দেশটাকে উন্নয়নের ভালো অবস্থায় নিয়ে যাওয়া যায়। তারই সূত্র ধরে ডিজিটাল বাংলাদেশের চিন্তা, তারই সূত্র ধরে পদ্মা সেতু, আমাদের এক্সপ্রেসওয়ে, আমাদের মেট্রো রেল, আমাদের টানেল, আমাদের দেশের সার্কুলার ইকোনমিকে ডেভেলপমেন্ট করার জন্য দেশ জুড়ে ছোট ছোট ব্রিজ, রাস্তা এবং ছোট ছোট যত ব্যবসা আছে প্রত্যেকেই ওনার সুবিধা দিতে থাকেন। এই সুবিধা দেশের উন্নয়নকে সামনে নিয়ে যাওয়ার জন্য উনি কাজ করে থাকেন। আমরা গর্বিত যে আমরা একটা স্বাধীন দেশে জন্ম নিয়েছি। আমরা গর্বিত যে আমরা এই দেশকে আমরা সামনে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মতো একজন মানুষ পেয়েছি। দেশকে নিয়ে ভাবনা আমাদের এই দেশের সকল মানুষের একসঙ্গে আমাদের করা উচিত, এবং আমরা দেশকে ডেভেলপ করব, দেশকে আমরা স্বয়ংসম্পূর্ণ করব প্রত্যেকটা খাতে। এটাই আমাদের ভাবনা হওয়া উচিত। আমি সেই ভাবনায় এই দেশে থাকি, এই দেশকে ভালোবাসি। আমরা বিদেশ যাব না, আমরা এখানেই থাকি। আমরা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমাদের জন্য আসলে পুরো দুনিয়া ওপেন, এবং আমরা দুনিয়াটা দেখেও ফেলছি, অনেক অপরচুনিটিস ইন দ্য আদার ওয়ার্ল্ড। বাট আমি বলবো যে আমরা বাংলাদেশি, আমাদের মাতৃভূমি এটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের আমরা নাগরিক, এবং সেই স্বাধীন দেশের নাগরিক হিসাবেই আমরা চলতে চাই। আইসিটির পদচারণা আমাদের এই স্বাধীন দেশের মধ্যেই করতে হবে, এবং দেশকে আমাদের উন্নয়ন করে নিতে হবে। বাংলাদেশের বয়স অনেক, 50-55 বছর, আমি কম বলবো না, কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখছি অনলি 15-20 বছর। আমরা কিন্তু পুরোপুরি ডেভেলপমেন্টটা পাইনি। একটা আনপ্ল্যান কান্ট্রি ছিল আমাদের, যেটা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ডেল্টা প্ল্যান দিয়ে আমাদেরকে সহজ করে নিয়ে আসছেন যে এই দেশটা একটা প্ল্যান পরিকল্পনার মধ্যে দিয়ে চলবে।
এই পরিকল্পনার সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো ডিজিটাল বাংলাদেশ ছিল 2009 সাল থেকে, যেটা এখন আমরা স্মার্ট বাংলাদেশ নামে আমরা সামনে আগাচ্ছি, যে এই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করব দেশকে উন্নয়নের জন্য। আমরা কখনোই ভাবতে পারি নাই আমাদের দেশে পদ্মা সেতু হবে, আমরা কখনোই ভাবতে পারি নাই আমাদের দেশে মেট্রো রেল হবে, এক্সপ্রেসওয়ে হবে, টানেল হবে। আমাদের দেশ সার্কুলার ইকোনমির জন্য, ইকোনমি ডেভেলপমেন্টের জন্য রুরাল এরিয়াতে হাজার হাজার ছোট ছোট ব্রিজ হবে। দেশকে সেন্ট্রালাইজ করা হচ্ছে এবং পুরো পরিকল্পনার সঙ্গে আমাদের সফটওয়্যার সেক্টরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেই ভূমিকার সঙ্গে আমি থাকতে পেরে আমি সবসময় গর্ববোধ করি যে এই দেশটাকে আমি খানিকটা হলেও সামনে নিয়ে যেতে পারবো। আমি খুবই ছোট মানুষ, আমার অস্তিত্ব অল্প। আমি চাই এই দেশকে আমার যতখানি সম্ভব আমার এনার্জি, আমাদের যে ট্যালেন্ট, ম্যান পাওয়ার, এনার্জি, সেটাকে কানেক্ট করে দিয়ে এই দেশকে আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমরা উন্নত করব।